বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিজয়ের পূর্ণতা আসে জাতির জনকের প্রত্যাবর্তনে, অভিমত রাজনৈতিক সহযোদ্ধাদের। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী, তদন্তের পর ব্যবস্থা। রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ভর্তিতে অনিয়মের অভিযোগে রাজধানীর নামী 15টি শিক্ষা প্রতিষ্ঠানের দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার। বাড়তি টাকা দিতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ অভিভাবকদের। কক্সবাজারের টেকনাফে আলোচিত আনসার কমান্ডার হত্যা ও অস্ত্র লুটের ঘটনার প্রধান দুই হোতা গ্রেফতার। নাইক্ষ্যংছড়িতে র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার। এবং ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেয়া হল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। বর্ষসেরা নারী ফুটবলার যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মোটুসি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সকালে ধানমন্ডির 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মঙ্গলবার ভোরে ধানমন্ডির 32 নম্বর যেন শ্রদ্ধা অবনত এক টুকরো বাংলাদেশ। কারণ দীর্ঘ মুক্তি সংগ্রাম শেষে 1972 সালের এই দিনেই স্বাধীন দেশের মাটিতে পা রেখেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির জনকের চেতনা ধারণ করে দেশ গড়ার কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে আমরা সুসংহত করব এবং সেটাই হবে আজকের দিনের শপথ এবং অঙ্গীকার। শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু জাদুঘরে কিছুক্ষণ অবস্থান করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। 1971 সালের 25শে মার্চ রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায় হানাদাররা। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে স্বাধীনতার পর 1972 সালের আজকের দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে রক্তস্নাত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধু। স্বাধীনতা সংগ্রামে পূর্ণতা পায় বাঙালির বিজয়। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি যখন বাস্তবতার মুখোমুখি, ঠিক তখনই আন্তর্জাতিক চাপে পাকিস্তানের বন্দিদশা থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 1972 সালের 8 জানুয়ারি মুক্তি পেলেও লন্ডন ও দিল্লি হয়ে 10ই জানুয়ারি স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু দেশে ফিরতে না পারলে স্বাধীনতার স্বপ্ন পূরণে অসম্পূর্ণতা থেকে যেত বলে মনে করেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। প্রাথমিকভাবে অনেকেরই ধারণা ছিল বঙ্গবন্ধু জীবিত আছে কি নেই, এটা নিয়ে অনেক সংশয় দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু আস্তে আস্তে এগুলি যখন কেটে গিয়েছে তখন অধীর আগ্রহে জাতি অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কখন ফিরে আসবে। বিদেশি অনেক সিনেটর, কংগ্রেসম্যান, সংসদ সদস্যরা বিদেশ থেকে যখন আসতো বা রেড ক্রিসেন্ট, তারা যখন বিভিন্ন শরণার্থী শিবিরে যেত তখন তারা জিজ্ঞাসা করতো দেশ স্বাধীন হলে তোমরা দেশে ফিরে যাবে কিনা। কিন্তু শরণার্থীরা একটা উত্তর দিত, সেটা হচ্ছে বঙ্গবন্ধু ফিরে গেলেই ফিরে আসবে। স্বাধীনতা এবং বঙ্গবন্ধু ছিল একীভূত, একটিকে বাদ দিয়ে আলাদা তারা চিন্তা করতে পারত না। বঙ্গবন্ধুর সহযোদ্ধারা বলছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে 1972 সালে তার আগমন বাঙালি জাতির জন্য একটি বড় প্রেরণা হিসেবে কাজ করেছিল। বাংলাদেশ সার্বিকভাবে অসম্পূর্ণ ছিলেন বঙ্গবন্ধু
ফিরে না আসা পর্যন্ত। তিনি বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। স্বাধীনতার স্বপ্ন যিনি দেখিয়েছেন, স্বাধীনতার করবার যে আহ্বান যিনি জানিয়েছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওনাকে ফিরে না আসা পর্যন্ত আমাদের কাছে সেই অনুভূতিটা ছিল যে বাংলাদেশ এখনো সম্পূর্ণ নয়। বিশ্ব দরবারে জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা লাভ সহ 129টি দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা ব্যবস্থাপনায় ত্রুটির কারণে শিশুদের হাতে ভুলে ভরা পাঠ্য বই পৌঁছেছে বলে মনে করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। তাদের মতে নানা মত থাকলেও রাজনৈতিক বিবেচনায় পাঠ্য বইয়ের বিষয়বস্তু বাদ দেয়া কিংবা যোগ করা কাম্য হতে পারে না। এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তদন্ত রিপোর্টের পর পাঠ্য বইয়ের ছাপার ভুল ও অসামঞ্জস্য সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নেতিবাচক প্রচারণা না করার আহ্বান জানান। প্রসূন আশিসের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও 1 জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় প্রায় 37 কোটি 21 লাখ নতুন বই। তবে বিতরণের পরপরই সামনে চলে আসে এসব পাঠ্য বইয়ের নিম্নমান, ভুল ছাপা, সুখপাঠ্য বিভিন্ন বিষয় বাদ দিয়ে অসামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু যুক্ত করার মতো বিষয়। পাশাপাশি বই ও পরীক্ষার সংখ্যা বাড়ানো, পাঠ্য বইয়ে জঙ্গিবাদে উস্কানি দেওয়ার মতো বিষয় যুক্ত করা নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। এই পরিপ্রেক্ষিতে স্কুলের পাঠ্যপুস্তক ও বর্তমান কারিকুলাম পরিমার্জনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে 2টি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার অব্যবস্থাপনায় ভুলের কারণ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, পাঠ্য বই ত্রুটিহীন করা না গেলে শিশু কিশোরদের সময় উপযোগী করে গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষিত করার মতো আমরা সিলেবাস দিচ্ছি না, তাদেরকে পড়ার সময় দিচ্ছি না, ভালো টিচার দিচ্ছি না, ভালোভাবে তাদের এগিয়ে যাওয়ার যে পথটা আমরা নির্দেশনা দিতে পারছি না। পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাড়াহুড়া এমনই হচ্ছে যে এগুলো বাদ পড়ে গেল। নানান মত থাকতে পারে, কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশে হওয়া উচিত নয়, বা কোনো নির্দেশ একটা উপর থেকে আসলো এবং করে ফেললাম সেটা নয়। নির্ভুল পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুদের উপযোগী কারিকুলাম প্রণয়নে জোর দেওয়ার কথা বলেন শিক্ষা বিশেষজ্ঞ ও কারিকুলাম পর্যালোচনা কমিটির সদস্যরা। মানটা যদি ঠিক না থাকে তো ঝরে পড়বে বা শিখবে না বিদ্যালয়ে আসলেও। প্রাথমিক পর্যায়ে আর অন্তত 50% শিক্ষক বৃদ্ধি করা দরকার। গোড়া থেকে ধরে তারা কতটুকু হজম করতে পারবে সেই অনুযায়ী বই, পরিচ্ছন্ন বই, সুন্দর বই, সুখকর পাঠ্য বইগুলা যদি সুখকর না হয় বাচ্চারা ছুঁড়ে ফেলে দেয়। যে সাবজেক্টের যে মারামারি, এটা বন্ধ করতে হবে। অল্প সময়ে কোটি কোটি বই ছাপানোর কারণেই পাঠ্য বইয়ে ভুল থেকে যাচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শীঘ্রই ভুল সংশোধন এবং বর্তমান কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতির সংস্কার করা হবে। কিছু ভুল থাকতে পারে, ছাপার ভুল, যেগুলো আমরা সংশোধনী দিয়ে হয়তো সবাইকে জানাতে পারি। কিছু ভুল থাকতে পারে বড় ধরনের ভুল, যেগুলো হয়তো আমাদের সংশোধন করতে গেলে ওই জায়গাটা রিপ্লেস করতে হবে, তাহলে আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। কিছু ভুল থাকতে পারে যেগুলো আমাদের থাকা উচিত ছিল না, আমরা সেগুলোকে অমিট করে দেওয়ার জন্য সবখানে নির্দেশ পাঠিয়ে দিব, ওই পাতাগুলো আমরা ছিঁড়ে নিব বা ব্লক করে দিব। তো এইভাবে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। তাই রিপোর্টটার অপেক্ষায় আমরা আসি এবং আসলে পরে আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এই কারিকুলাম সংস্কারের কাজ আগামী 1 বছরের মধ্যেই শেষ হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, পিরোজপুরে পিকনিকের বাস খাদে পড়ে অন্তত 20 শিক্ষার্থী আহত, গুরুতর 8 জনকে বরিশাল মেডিকেলে ভর্তি। ভর্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর প্রথম সারির 15টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে প্রতিষ্ঠানগুলো। চিঠির সঠিক জবাব দেওয়ার কথা জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের প্রধানরা। এদিকে রাজধানীর সবকটি স্কুলের ওপর সংস্থাটির নজরদারির অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকরা। শাফিন জাহিদের রিপোর্ট। বেসরকারি স্কুলগুলো একজন শিক্ষার্থী ভর্তির সময় মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি সহ সর্বোচ্চ 8,000 টাকা নিতে পারবে, এমন নির্দেশনা আছে শিক্ষার্থী ভর্তি নীতিমালা 2016-তে। অথচ সরকারের এই নীতিমালা উপেক্ষা করে রাজধানীর অনেক বিদ্যালয়ই চালিয়ে যাচ্ছে ভর্তি বাণিজ্য।
এই যেমন রাজধানীর মিরপুরের প্রিপারেটরি গ্রামার স্কুল। নিয়ম না মেনে এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে 13,000 টাকা করে। একরকম বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়েই ভর্তি করাচ্ছেন এখানকার অভিভাবকরা। 13,000 টাকা দিয়ে বাচ্চাকে ভর্তি করেছি, মাসিক বেতন 1200 টাকা, কিন্তু যার জন্য 3টা বাচ্চা একত্রে পড়ছে তার জন্য তো খুব কষ্ট হচ্ছে। পড়ালেখা করতে যায় মনে হয় মাসের বেতনটাই মনে হয় চলে যাইব। সবচেয়ে বড় যদি ব্যবসা হয় তাহলে স্কুলের পর কোনো বিজনেস নেই। আর এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের সোজা সাপটা উত্তর, ইচ্ছে হলে ভর্তি করান, নয়তো অন্য কোথাও যান। আমরা তো বলি না যে এখানে পড়াতেই হবে, এবং আমরা বলি না যে এখানে জোর করে আমরা নিয়ে আসতেছি। যাদের যেরকম সাধ্য সেরকম আসবেন। এমন পরিস্থিতিতে রাজধানীর সবকটি স্কুলের ওপর দুদক বা সরকারের অন্য কোনো নির্ভরযোগ্য সংস্থার নজরদারির অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী অভিভাবকেরা। সরকার নির্ধারিত একটা লিমিট দিয়ে দিক, এর বেশি যদি হয় তাহলে আইনি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মোটামুটি এমন একটা পজিশনে নিয়ে আসুক যে তাদের অন্তত পড়াশোনার মতো সুযোগ হয়। রাজধানীর কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাণিজ্য সম্পর্কিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গেল রোববার মণিপুর উচ্চ বিদ্যালয়, ভিকারুন্নেসা নুন স্কুল সহ রাজধানীর 15টি স্কুলকে চিঠি পাঠায় দুদক। চিঠিতে বিভিন্ন শ্রেণীর শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি ও নীতিমালা সহ ভর্তির আসন সংখ্যা কত সে বিষয়ে 12 জানুয়ারির মধ্যে তথ্য সরবরাহ করতে বলা হয়। এ বিষয়ে কথা বলতে গেলে এসব প্রতিষ্ঠানের প্রধানরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও আত্মবিশ্বাসের সাথে জানান, সরকারি নির্দেশের বাইরে কোনো ক্ষেত্রেই অনিয়ম খুঁজে পাবে না দুদক। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে রমরমা ভর্তি বাণিজ্য। সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি ভর্তি ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। তবে প্রতিষ্ঠান প্রধানদের দাবি, তারা নিয়ম মেনেই ফি নিচ্ছেন। হোসেন আলীর তোলা ছবি দিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। শিক্ষা শহর ময়মনসিংহের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেপরোয়া ভর্তি বাণিজ্যের কারণে দিশেহারা অভিভাবকরা। তুলনামূলক ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর চাপ থাকায় নানা অজুহাতে মোটা অঙ্কের ভর্তি ফি আদায় করা হচ্ছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ভর্তিতে প্রতিষ্ঠান ভেদে 5,500 থেকে 8,000 টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। 8,000 টাকা ভর্তি ফিস, তারপর বই কিনতে হয়, আলাদা খাতা টাতা সব কিনতে হয়। এগুলো তো আসলে এত টাকা করে নেয়ার কোনো মানে নাই। নার্সারির ভর্তি আপনার 5,800 টাকা, এটা কি সম্ভব? আমাদের পক্ষে তো এটা সম্ভব না ভাই। সরকারি ব্যাপারে একটু পদক্ষেপ নিতে আমাদের জন্য অনেক ভালো। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, তারা নিয়ম মেনেই ফি নিচ্ছেন। 2 মাস বেতন দিতে পারলাম না, তারপরে দেখা যাবে চুপ করে একদিন চলে যায়, কোনো কিছুই আর দেওয়া যায় না। যার জন্যই আমরা ফিসগুলো নিয়ে নিই একসঙ্গে। স্কুল থেকে যা আয় হয় সে আয় দিয়েই আমরা এই স্কুল ব্যয় সংকলন করে থাকি। ব্যয় সংকলনের জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ফি আদায় করে থাকি। বোর্ডে অনুমতির জন্য আবেদন করে রেখেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাই না। জেলা প্রশাসক জানালেন, অতিরিক্ত ভর্তি ফি আদায়ের বিষয়টি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ এসেছে যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিছু টাকা বেশি নেয়ার বিষয়। এটা আমরা খোঁজ খবর নিচ্ছি এবং নিয়ে যদি দেখা যায় যে সত্যি ঘটনাটি ঘটেছে, তাহলে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক স্তরের ভর্তি নীতিমালায় জেলা সদরের পৌর এলাকায় সেশন চার্জ সহ ভর্তি ফি সব মিলিয়ে 2,000 টাকা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। তার কারণে স্টিমারের সঙ্গে ধাক্কা লেগে সুগন্ধা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এক পর্যায়ে সকালবেলা 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, তাদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে। কাঁচামাল যোগানে আমদানি নির্ভরতা আর উচ্চ শুল্ক হারের কারণে দেশের বাজারে কমছে না আসবাবপত্রের দাম। শিল্প সংশ্লিষ্টরা এমন মত দিলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা মনে করছেন, মান অনুযায়ী আসবাবপত্রের দাম নির্ধারণে সীমাবদ্ধতা রয়েছে প্রতিষ্ঠানগুলোর। কাঁচামাল আমদানির ক্ষেত্রে নীতিমালা আর ব্যবহারযোগ্য বনায়ন সৃষ্টি করা গেলে দেশীয় চাহিদা পূরণের সঙ্গে আসবাবপত্র রপ্তানির নতুন বাজার সৃষ্টি সম্ভব বলে মত ব্যবসায়ীদের। অল্প কিছুদিন পরেই যুগল জীবনের গাঁট ছড়া বাঁধতে যাচ্ছেন জাফর আর শরণ। নতুন সংসার গোছানোর শুরুতেই তাদের ভাবনায় আলাদাভাবে জায়গা করে নিয়েছে ঘরের আসবাবপত্র কেমন হবে তা। লক্ষ্য পূরণেই মেলায় এসেছেন তারা, খুঁজছেন নতুনত্ব আর আধুনিকতার সংযোগ। নজর রয়েছে মূল্য ছাড়ের দিকেও। কথা প্রসঙ্গেই জানালেন, আসবাবপত্রের ব্যবহারের ক্ষেত্রে গেল 1 দশকে দেশে এসেছে বিরাট পরিবর্তন। কাঠের সাধারণত ফিনিশিংটা, আউটলুকটা
অতটা স্মার্ট আসে না আর কি। তো সেক্ষেত্রে ওক কাঠ বা এই ধরনের বিকল্প যেগুলো আসতেছে এখন নতুন নতুন ফার্নিচার বিকল্প হিসেবে এটা মানুষ ব্যবহার করছে। মেলায় আসলে অনেক ধরনের ফার্নিচার পাওয়া যায়, মানে যেগুলো হয়তো শোরুমে দেখা যায় না, এখন নতুন নতুন অনেক কিছু আসে যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো সবকিছু দেখে দেখে আমরা কিনতে পারি আর কি। প্রদর্শনীতে আনা আসবাবপত্রের বেশিরভাগই কানাডা, মালয়েশিয়া আর জার্মানি থেকে আমদানি করা কাঠের তৈরি। এতে যেমন রয়েছে ফিনিশিং আর নির্মাণ শৈলী, ঠিক তেমনি নিশ্চয়তা দেয়া হচ্ছে স্থায়িত্বেরও। ঘর গেরস্থালির প্রয়োজন বুঝে আসবাবপত্রের আকার আর ডিজাইনেও ভিন্নতা আনার চেষ্টা করেছে প্রতিষ্ঠানগুলো। তবে আসবাবপত্রের কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক হারের কারণে দেশের বাজারে দাম কমানোর উদ্যোগ সফল হচ্ছে না বলেই মত ব্যবসায়ীদের। দেশি কাঠ তেমন একটা ইউজ করি না, আমরা হচ্ছে আপনার ওক কাঠটা ইউজ করি কানাডার থেকে, যেটা বিচ কাঠ, জার্মানির ওক ভিনিয়ার, যেটা এগুলো সব বাইরে থেকে নিয়ে আসে। আরো রিজনেবল প্রাইসে, আরো অ্যাফোর্ডেবল প্রাইসে যাওয়ার চেষ্টা করছি। কোনো কোনো ক্ষেত্রে এই অতিরিক্ত ট্যাক্সের কারণে খুব একটা যে অগ্রসর হতে পারছি আমি সেটা বলবো না। মেলায় পণ্য ক্রয়ে প্রতিষ্ঠান ভেদে 5 থেকে 20% মূল্য ছাড়ে আসবাবপত্র পাচ্ছেন ক্রেতারা। পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণে বাহারি উপহার সামগ্রীও থাকছে প্যাভিলিয়নগুলোতে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। কমলা, মালটা এবং ড্রাগন ফল চাষের সাফল্যের পর এবার দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে পরীক্ষামূলক চা চাষ। পাহাড়ি অঞ্চলের পর সমতলেও জনপ্রিয় হচ্ছে চায়ের আবাদ। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় এলাকার মানুষ আগ্রহী হচ্ছেন চা চাষে। কৃষি বিভাগ বলছে ভৌগোলিক কারণে দিনাজপুরে চায়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে চা বাগান দেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলি গ্রামের নজরুল ইসলাম উৎসাহী হয়ে 2015 সালের আগস্টে 1 একর জমিতে চা চাষ শুরু করেন। চা গাছে নিবিড় পরিচর্যা, পরিমিত পানি সেচ, জৈব সার ব্যবহার করেন তিনি। ইতোমধ্যে নজরুল 6 বার চা পাতা সংগ্রহ করে পঞ্চগড় নর্থ বেঙ্গল চা কারখানায় বিক্রি করে লাভবান হয়েছেন। তার সাফল্য দেখে পাশের গ্রামের শরীফ 2 একর জমিতে চা গাছের চারা রোপণ করেছেন। এখন সেই চা গাছের বয়স 8 মাস। আর চা বাগান হওয়ায় কাজ পেয়ে শ্রমিকরাও খুশি। 450 কেজি পর্যন্ত আমি পাতা পাই। আমি এখন বর্তমানে লাভের মুখ দেখতেছি। বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতি সুদৃষ্টি করেন, হয়তো আমরা আরো উন্নতির দিকে হয়তো যাইতে পারবো। নজরুল ভাই যে চা বাগান করাতে প্রতি মাস বা প্রতিদিন কাজ করিয়া পারি, আমাদের সংসারে অনেক লাভবান, অনেক উন্নতি আমাদের হয়েছে। আর ধান চাষের জমিতে চা বাগান দেখে এলাকার মানুষ উৎসাহী হয়ে অনেকে চা আবাদে আগ্রহ প্রকাশ করেছেন। এত সুন্দর চা আবাদ হয়েছে দেখে আমাদের মধ্যে একটা আগ্রহ জাগছে যে আমরাও চা চাষ করব। এখন দেখি এটাতে লাভবান বেশি, তা আমরা চেষ্টা করতেছি যেন আমরা আগামীতে চা বাগান লাগাইতে পারি। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া চা চাষের উপযুক্ত বলে জানালেন কৃষি কর্মকর্তা। স্বল্প পরিসরে হলেও অনেক সফলতা আসছে এবং কৃষক লাভবান হচ্ছে, এবং এই ক্ষেত্রে শুরু থেকেই কৃষি অফিস তাদেরকে প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে। বীরগঞ্জে চা চাষীদের সমন্বয়ে গড়ে উঠেছে চা বাগান উদ্যোক্তা পলাশবাড়ি ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি। এই সমিতির মাধ্যমে 3 একর জমিতে 2টি চা বাগান গড়ে উঠেছে। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন ঠেকানোর প্রস্তুতি হিসেবে জার্মানিতে বাড়তি সেনা ও সমরাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি সবচেয়ে বড় মার্কিন সমরাস্ত্র ও সেনা চালান। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়টি রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জার্মানির উত্তরাঞ্চলের ব্রেমারহ্যাভেন বন্দরে শুক্রবার পুরো চালানের প্রথম অংশ আনা হয়। এরপর ধাপে ধাপে সেখানে আরো শত শত ট্রাঙ্ক, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র। 2014 সালে ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে রাশিয়া আকস্মিকভাবে ক্রিমিয়া দখল করে নেয়ার পূর্ব ইউরোপের অন্যান্য দেশে সম্ভাব্য রুশ হামলা ঠেকাতে পাশ্চাত্য দেশগুলো যে বিশেষ বহুজাতিক বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়, সেই বাহিনীর অংশ হিসেবে পাঠানো হয়েছে এসব সরঞ্জাম। প্রায় 4000 মার্কিন সেনাও ন্যাটো অঞ্চলের পূর্ব সীমান্তে মোতায়েনের জন্য এর সাথে পাঠানো হয়েছে। এই প্রকল্পের জন্য আমরা বিগত 2 বছর ধরে 300 মিলিয়ন ব্যয় করেছি, যার মধ্যে রয়েছে নৌ, আকাশ ও স্থলপথ সহ বিশেষ সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সামনের দিনগুলো 50টি ব্ল্যাক হক, 24টি অ্যাপাচি ও 10টি চিনুক হেলিকপ্টার সহ 18টি বিমান ও একটি পৃথক বিমান ব্যাটালিয়ন পাঠানো হবে। ন্যাটোর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের এই বাড়তি সামরিক উপস্থিতি রাশিয়ার সাথে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।
তবে এসব উদ্বেগকে গুরুত্ব না দিয়ে এরই মধ্যে সামরিক সরঞ্জাম ওইসব দেশে পাঠানো শুরু হয়েছে। প্রথমে এসব জড়ো করা হবে পোল্যান্ডে, তারপর পালাক্রমে মোতায়েন করা হবে এস্তোনিয়া থেকে বুলগেরিয়া পর্যন্ত 7টি দেশে। তবে ইউরোপে মোতায়েন এই মার্কিন বাহিনীর সদর দপ্তর থাকবে জার্মানিতে। ইউরোপে রুশ হুমকির মোকাবেলায় মার্কিন প্রতিশ্রুতি রূপায়ণের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে একে। তবে ব্রাডেনবুর্গ রাজ্যের বামপন্থী সরকারের নেতারা বিষয়টি নিয়ে রাশিয়ার সাথে আলোচনা করার কথা বলেছেন। রাশিয়া হামলার আশঙ্কা এবং পূর্ব ইউরোপের অপেক্ষাকৃত দুর্বল ন্যাটো সদস্যের দেশগুলো আশ্বস্ত করার জন্য যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটোর অন্যান্য শক্তিশালী দেশও পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বাড়াচ্ছে। আফরিন জেরিন, সময় সংবাদ। ইউরোপ জুড়ে ভারী তুষারপাত ও হঠাৎ করে তাপমাত্রা হিমাঙ্কের 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসা অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই অভিবাসী ও গৃহহীন মানুষ। তুষারপাতে শুধু পোল্যান্ডেই মারা গেছেন 10 জন। তুরস্ক বুলগেরিয়ান সীমান্তের কাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ইতালিতে 7 জন, গ্রিসে 1 জন ও চেক প্রজাতন্ত্রে 6 জনের মৃত্যুর খবর জানিয়েছে গণমাধ্যম। তবে সবচেয়ে খারাপ অবস্থা রাশিয়া ও ইউক্রেনের। সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের 40 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে এসেছে। এ অবস্থায় ইউরোপের বেশিরভাগ বিমানবন্দরের ফ্লাইট চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়েছে। অব্যাহত তুষারঝড়ের কারণে তুরস্কের বেশ কয়েকটি বন্দর স্থবির হয়ে পড়েছে। তুষারে ছেয়ে গেছে গ্রিসের বেশ কয়েকটি দ্বীপ। এই পরিস্থিতিতে লাখো অভিবাসীর জীবন নিয়ে উদ্বেগ জানিয়েছে ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত 65,000 রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে গেল এক সপ্তাহেই 22,000 রোহিঙ্গা মুসলমান সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলেও জানানো হয়। সোমবার মিয়ানমার সফরে এসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দূত ইয়াংহি লি সাংবাদিকদের এ তথ্য জানান। রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতনের অভিযোগ তদন্তে 12 দিনের সফরে সোমবার মিয়ানমারের কাছিন প্রদেশে পৌঁছান ইয়াংহি লি। পরে সাংবাদিকদের তিনি বলেন, গেল বছরের অক্টোবর মাস থেকে 5 জানুয়ারি পর্যন্ত 65,000 রোহিঙ্গা মুসলমান জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অক্টোবরে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলার ঘটনায় রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর ব্যাপক নির্যাতন শুরু করে সেদেশের সেনাবাহিনী। এরপর দেশটির নেত্রী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে তীব্র সমালোচনার পাশাপাশি রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। খেলার খবর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হল। সুইজারল্যান্ডের জুরিখে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে তুলে দেওয়া হল 2016 সালের ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন গেল মৌসুমে লিস্টার সিটিকে ইপিএল এর শিরোপা এনে দেয়া ক্লদিও রানিয়েরি। সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড পেয়েছেন মালয়েশিয়ার ফাইজ সুব্রি। ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখের টিপিসি প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফরাসি তারকা আতোয়া গ্রিজম্যানকে। রোনালদোর ঝুলিতে যেখানে পড়েছে 34.54% ভোট, সেখানে মেসি পেয়েছেন 26.42% ভোট। আর গ্রিজম্যান তো একেবারে পাত্তাই পাননি। 7.53% ভোট পাওয়া এই ফুটবলার রোনালদো মেসির গ্রহণযোগ্যতার সামনে যেন ছিলেন অনেকটাই অসহায়। ফলে নিজের ক্যারিয়ারে ফিফার দেয়া চতুর্থবারের মতো এই বিশ্বসেরা স্বীকৃতি অর্জনে একেবারে সমস্যাই হয়নি CR7। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলার হওয়ার দৌড়ে অবশ্য যুক্তরাষ্ট্রের কার্লি লয়েডের সঙ্গে সমান তালে লড়েও হেরেছেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা। লয়েডের প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বিজয়ের পূর্ণতা আসে জাতির জনকের প্রত্যাবর্তনে, অভিমত রাজনৈতিক সহযোদ্ধাদের। পাঠ্য বইয়ের ভুল স্বীকার করলেন শিক্ষামন্ত্রী। তদন্তের পর ব্যবস্থা। রাজনৈতিক বিবেচনায় বিষয়বস্তু নির্বাচন না করার পরামর্শ শিক্ষাবিদদের। ভর্তিতে অনিয়মের অভিযোগে রাজধানীর নামী 15টি শিক্ষা প্রতিষ্ঠানের দুদকের চিঠি পাওয়ার কথা স্বীকার। বাড়তি টাকা দিতে বাধ্য করা হচ্ছে, অভিযোগ অভিভাবকদের। কক্সবাজারের টেকনাফে আলোচিত আনসার কমান্ডার হত্যা ও অস্ত্র লুটের ঘটনার প্রধান 2 হোতা গ্রেফতার। নাক্ষংছড়িতে র্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার। এবং ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেওয়া হল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। বর্ষসেরা নারী ফুটবলার যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।